আমার দর্শক বন্ধুরা তোমাদেরকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাইকে অগ্রিম ঈদ মোবারকের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আপু তুমি এত সুন্দর কেন? আপু বলল, এটা তো আমি জানি না, বিধাতাকে গিয়ে জিজ্ঞেস কর। রাতুল আমার 4 বছরের ছোট ভাই, সে বলল, আপু যদি তোমার মতো সুন্দরী একটা বউ পেতাম তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম। আমি রাতুলকে বললাম, তোর লজ্জা করে না বড় বোনের সামনে কথা বলতে? রাতুল তখন বলল, আপু শরম কিসের, 2 দিন আগে পরে তো বিয়ে করতেই হবে, কারণ বিয়ে করা ইসলামের দৃষ্টিতে ফরজ। আপু তখন বলল, ঠিক আছে, তোর সাথে কথা বলে আমি পারবো না, তুই এখন তোর রুমে গিয়ে ঘুমা। রাতুল বলল, আপু তুমি তো জানো বাবা মা বাড়িতে নেই, আর এটা তুমি ভালো করেই জানো যে আমি রাতে একা ঘুমাতে অনেক ভয় পাই। রাতুল তুই মিথ্যা বলবি না, তুই আমাকে একদিন বলেছিলে তুই ভূত পেতুনিকে ভয় পাসনি। তুই তো তোর বন্ধুদের নিয়ে অনেক রাত পর্যন্ত বাহিরে থাকিস, রাতে একা একা বাসায় ফিরিস, তখন ভয় করে না? রাতুল তখন বলল, আমি তোমার কোনো কথা শুনব না। তুমি যদি আজ তোমার রুমে ঘুমাতে না দাও তাহলে তুমি আজ একাই বাড়িতে ঘুমাবে। আমি এখনই রুম থেকে বের হয়ে যাব, আর রাতে ঘরে ফিরব না, তখন তুমি একা একা ঘরে থাকো। আমি কোনো উপায় না পেয়ে তাকে আমার রুমে ঘুমাতে দিলাম। আমি ভেবেছিলাম তার আর বয়স কতটুকু হতে পারে, সে তো এখনো একটা বাচ্চা ছেলে, তাকে আমার রুমে থাকতে দিলে সমস্যা নাই। আমি তো জানতাম না এই ছোট ছেলের মনের ভিতর কি ছিল। তারপর ছোট ভাই যা করেছিল তা জানলে তোমাদের সত্যিই হুঁশ চলে যাবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার আপু তখন ক্লাস ইন্টারে পড়ত, আমি তখন মাত্র নিউ 10-এ পড়তাম। সেই সময় গরমের মেসম শুরু হয়ে গিয়েছিল, তাই স্কুল থেকে ছুটি মিলেছিল। প্রতিদিনের মতো আজও সারা বাড়ি পরিষ্কার করার পর আপু বিছানায় বিশ্রাম নিচ্ছিলাম। ক্লান্তিতে পুরো শরীর যেন দুর্বল হয়ে গিয়েছিল। আমি বিছানায় শুয়ে ক্লান্তি দূর করার চেষ্টা করছিলাম। আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল, তাই মাথায় মালিশ করছিলাম। আমার এক আওয়াজ শুনে আমার ভাই রাতুল ঘরে এলো। বল, কি হয়েছে আপু, শরীর অসুস্থ নাকি? আমি বললাম, কি ভাইমা আমার উপর সব কাজ চাপিয়ে দিয়ে চলে যায়। কলেজে ছুটির কারণে পুরো বাড়ির দায়িত্ব আমার উপর এসে পড়েছে। ঘরের কাজের লোকও ছুটিতে, আমার পক্ষে এই বাড়ির কাজ করা সম্ভব হচ্ছে না। আমার কথা শুনে সে আমার পাশে বসে বলল, অঞ্জনা আপু চিন্তা করো না, আমি এখনই তোমার জন্য তাজা ফ্রেশ জুস নিয়ে আসছি, সেটা খেলে নিশ্চয়ই ক্লান্তি চলে যাবে। রাতুলের কথা শুনে আমি হাসলাম এবং বললাম, শুধু তুমি বাইরে থেকে খাবার নিয়ে এসো, আমি একটু ঘুমাবো। সে ফিরে এলে আমার তার প্রতি অনেক ভালোবাসা এলো। দুনিয়ায় খুব কমই এমন ভাই আছে যারা তাদের বোনের এত খেয়াল রাখে। আমি তাকে অনেক আশীর্বাদ দিতে লাগলাম। বাজার থেকে তার আনা ঠান্ডা জুস খেতে লাগলাম। তারপর মনে হলো কিছুটা ক্লান্তি দূর হলো। আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম এবং গভীর নিদ্রায় চলে গেলাম, বুঝতেই পারিনি কতক্ষণ ঘুমিয়েছিলাম। মায়ের আওয়াজে আমার ঘুম ভাঙল। আমি হঠাৎ করে চোখ মেলে দেখি আমার মাথা ভারী হয়ে আছে। ঘড়িতে সময় দেখলাম রাত 11টা বাজে। অবাক হয়ে গেলাম। খুবই অদ্ভুত লাগল যে বাবা অফিস থেকে ফিরে এসেছেন। হয়তো ক্লান্তির কারণে সময়ের হিসাব করতে পারিনি। আমি উঠে 2 পা হেঁটে যেতেই মাথা ঘুরে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এল। যদি দেওয়ালে হাত না রাখতাম তবে নিশ্চিতভাবেই পড়ে যেতাম। আমি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলাম সবাই খাবারের টেবিলে বসে আমারই অপেক্ষা করছে। আমি গিয়ে আরামে চেয়ারে বসে পড়লাম। রাতুল আমাকে দেখে প্লেটে খাবার দিতে লাগল এবং তারপর মাকে বলল, মা আপুর উপর কাজের চাপ একটু কম দাও, যদি কাজের লোক না আসে তবে তার জায়গায় আর কাউকে রাখো, সে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়, দেখো তার রং ফ্যাকাশে হয়ে গেছে। আমার সত্যিই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি বেশ ক্লান্ত অনুভব করছিলাম। আমার মা এবং বাবা দুজনেই জব করতেন, কারণ শুধু বাবার চাকরির উপর নির্ভর করে বাড়ি চালানোও কঠিন ছিল। তারপর আমাদের পড়াশোনার খরচও কিছু কম ছিল না, তাই আমার মা ও সেই একই কোম্পানিতে চাকরি করতেন যেখানে বাবা কাজ করতেন। আমি কলেজে যেতাম আর রাতুল স্কুলে যেত, কিন্তু এখন গ্রীষ্মের ছুটির জন্য আমাদের বাড়িতে থাকতে হচ্ছিল। আমি লক্ষ্য করেছিলাম যে গত কিছুদিন ধরে রাতুল আমার বেশি খেয়াল করছে।
যখন থেকে আমার ছুটি শুরু হয়েছে সে আমার খুব সেবায়ত্ন নিতে শুরু করেছে। যদি আমি বাড়ির কোনো কাজ করতাম, সে এসে আমায় সাহায্য করত। আমি তাকে না করতাম, কিন্তু সে বলতো না, তুমি ক্লান্ত হয়ে গেছ, এত কাজ করো, আমার অধিকার আছে যে আমি তোমাকে স্বস্তি দিই। কিন্তু এক রাতে যা ঘটল তাতে আমার হুঁশ উড়ে গেল। আমি কল্পনাও করিনি এমন একটা ঘটনা ঘটাবে রাতুল। আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম। মাঝরাতে মনে হলো কেউ আমার ঘরে এসেছে। যদিও আমি ঘুমাচ্ছিলাম, তবে আমার মন সজাগ ছিল। আমি চমকে চোখ খুলে দিলাম। ঘরটা খুব অন্ধকারে ছিল। উঠে দেখলাম ভেতরে কেউ নেই, শুধু ঘরের দরজাটা একটু খোলা ছিল। আমি ঘুমানোর আগে সবসময় দরজা বন্ধ করে ঘুমাই, তবে কিভাবে খুলে গেল। আমি ঘুমে ভরা চোখে উঠে দরজাটা লক করতে গেলাম। দরজা লক করার পর আবার বিছানায় শুয়ে পড়লাম। আমার চোখ বন্ধ হতে না হতেই আবারও মনে হলো কেউ যেন ঘরের ভিতরে আছে। মনে হলো কেউ আমার দিকে আসছে, কিন্তু যখন ফিরে দেখলাম কেউ ছিল না। আমি ঘাবড়ে যেতে শুরু করলাম। আমি উঠে ঘরের লাইট অন করে দিলাম। দরজা খুলে বাইরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আজকের আগে এমন কিছু কখনো ঘটেনি যা এখন ঘটছে। আমার পিপাসা লেগেছিল, তাই আমি ঘরের দরজা খুলে বাইরে বের হলাম। ঠিক সেই সময় রাতুলও তার ঘর থেকে বের হলো। আমাকে দেখে এসে জিজ্ঞেস করল, কি ব্যাপার আপু, তুমি এখনো জেগে আছো? আমি উত্তর দিলাম, কিছু না, শুধু মনে হলো যেন ঘরে কেউ আছে। পানি খেয়ে আমি আবার ঘরে এলাম, এবং সেও আমার পেছন পেছন এলো। সে বলল, তোমার ভয় পাওয়ার দরকার নেই। যদি ভয় লাগে তাহলে আমি তোমার ঘরে শুয়ে যাই। আমি তাকে না করে বললাম, না, তোমার ঘুম নষ্ট করার দরকার নেই, তুমি তোমার ঘরে ঘুমাও। কিন্তু সে জিদ করল, আমি তোমাকে কোনো অবস্থাতেই একা ছেড়ে যেতে পারবো না। তোমার শরীর অসুস্থ হতে পারে, আমি তোমার কষ্ট দেখতে পারি না। তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানে শুয়ে থাকি। শেষমেশ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং সে বালিশ নিয়ে সোফায় রাখল এবং সেখানে শুয়ে পড়ল। সেদিন রাতে আমার মনে হলো যেন কেউ আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি ভাবলাম এটা হয়তো মনের ভুল ছিল। সবকিছু যেন একটি স্বপ্নের মতো লাগছিল। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, আমার মেজাজ খুব অদ্ভুত ছিল। কিন্তু যখন আমি আমার ভাইয়ের দিকে লক্ষ্য করলাম, আমি অবাক হয়ে গেলাম, কারণ এর আগে আমি কখনো এভাবে বেহুশের মতো ঘুমাইনি। আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, তোর মনটা আজ হাসি খুশি মনে হচ্ছে? জানি না কি কারণে আমি তাকে জিজ্ঞেস করলাম। সে বলল, আমি তো প্রতিদিনই এত হাসি খুশি থাকি। সে কেন হাসি খুশি থাকবে না? বাড়ির সব কাজ শেষ করে যখন আমি বসলাম তখন রাতুল আমার কাছে এল আর বলল, আপু, তোমার বিয়ে হয়ে গেলে আমি বাড়িতে একা একা কি করব? আমার তো বাড়িতে ভালো লাগবে না। আপু তখন বলল, এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তখন তোমার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াবে। দরকার হলে আগে তোমাকে বিয়ে দিয়ে তারপর আমি এ বাড়ি থেকে যাব, তার আগে নয়। তার কথাগুলো অদ্ভুত লাগত। রাতুল বলল, আপু, আজ কি তোমার শরীর অসুস্থ, বা তোমার মাথা ব্যথা করছে? যদি মাথা ব্যথা থাকে তাহলে মালিশ করে দেয়। আজ আমার মাথা ব্যথা নেই। কিন্তু সে আমার কথা শুনল না এবং নিজেই আমাকে বলল, আপু, তোমার কোনো কথা আমি শুনব না। আমি যদি আজ অসুস্থ হতাম তাহলে তুমি আমার যত্ন নিতে। আজ তুমি অসুস্থ, তাই তোমার যত্ন নেওয়া উচিত। তার কথাগুলো আমার কাছে অন্যরকম মনে হতো। হঠাৎ রাতুল বলল, আপু, তুমি গতকাল বলেছিলে তোমার ঘরে কেউ আসছিল, আর তাই তুমি খুব ভয় পেয়েছিলে। আজ আমি তোমার ঘরে থাকব, তাহলে তোমার আর ভয় হবে না। আমি কিছুতেই বুঝতাম না যে রাতুল কেন আমার ঘরে থাকতে চাইত। ইদানিং দেখছি খুব বেশি আমার খেয়াল রাখছে। আমি রাতুলকে বললাম, তোর ঘরে যখন বউ আসবে তখন বোনের প্রতি এত খেয়াল থাকবে? রাতুল বলল, ভাই বোনের সম্পর্ক সার জীবন থাকবে। তোমার মতো আপু পেয়ে আমি ভাগ্যবান। রাতুল আমাকে নাম ধরে ডাকত। রাতুল বলল, তুমি এত সুন্দর কেন? আমি বললাম, সেটা গিয়ে ভগবানকে জিজ্ঞেস কর। যাই হোক, রাতুল বলল, আজ আমি তোমার ঘরে ঘুমাতে চাই। রাতুল আমার থেকে 4 বছরের ছোট ছিল। সেই রাতে রাতুল আমার ঘরে ছিল। সকালে যখন ঘুম থেকে উঠলাম মনে হচ্ছিল যেন আমার পায়ের উপর অনেক বেশি ওজন রাখা হয়েছে। পুরো শরীর ব্যথা করছিল। ধীরে ধীরে উঠে বসে চারপাশে তাকালাম। যখন নিজের দিকে নজর দিলাম,
দেখলাম আমি পুরোপুরি ভিজে গেছি, যেন কেউ আমাকে স্নান করিয়ে দিয়েছে। পাখা বন্ধ ছিল কিন্তু বিদ্যুৎ ছিল। তাও পাখা বন্ধ ছিল এবং গরম ছিল, এসব কি হচ্ছিল? আমি খুব কষ্টে উঠে দাঁড়ালাম, মাথা ঘুরছিল, হাঁটাও কঠিন মনে হচ্ছিল। আমি আমার অবস্থা বুঝতে পারছিলাম না যে আমার কি হয়েছিল। নিজের অবস্থার দিকে নজর দিলে মনে হল আমি ঘুমাইনি। আমার শরীরের ক্লান্তি আরও বাড়ছিল। যখন আমি ঘর থেকে বাইরে এলাম তখন ফিসফিস করার আওয়াজ শুনলাম। মনে হচ্ছিল কেউ কারো সাথে কথা বলছে বাড়িতে, আমি আর সে ছাড়া আর কেউ ছিল না। তাহলে সে কার সাথে কথা বলছিল? আমি প্রথমে রান্নাঘরে পানি পান করতে গেলাম, কিন্তু তখন আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। আমি রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়েছিলাম। যখন সে বৈঠকখানা থেকে বের হল, তার হাতে অনেক টাকা ছিল। যা দেখে সে হাসছিল, আমার কপালে ভাঁজ পড়ল। পরের মুহূর্তেই তার দৃষ্টি আমার উপর পড়ল। আমাকে দেখে বলল, আপু তুমি উঠে গেলে? আমি হাঁটতে হাঁটতে তার কাছে গেলাম। সে তাড়াহুড়ো করে টাকাগুলো প্যান্টের পকেট রেখে দিল, কিন্তু আমি তার হাত ধরে টাকাগুলো সামনে এনে বললাম, এত টাকা তোমার কাছে কোথা থেকে এল? সে দৃষ্টি নামিয়ে বলল, আপনি দয়া করে বাবাকে বলবেন না। আমি অবাক হয়ে গেলাম যে সে এই টাকা বাবাকে কেন দেয়নি। আমি কঠোরভাবে জিজ্ঞাসা করলাম। সে ভয়ে বলল, এই টাকা তো বাবার এক বন্ধুর, বহু বছর আগে ঋণ হিসাবে ফিরিয়েছে। আমি ভেবেছিলাম এই টাকা দিয়ে মোবাইল কিনব, কিন্তু সেই টাকা আমাকে দিয়ে দিল। আমি বললাম, হ্যাঁ তুমি ভালো করেছ। ঘরের অবস্থা দেখো কতটা খারাপ। আমাদের বাবা মা দুজনেই চাকরি করছেন, আর তুমি মোবাইল কেনার কথা ভাবছ। সে লজ্জিত ছিল। রাতে রাতুল সেই টাকাগুলো বাবাকে দিয়ে দিয়েছিল। সেই রাতে সে আমার সাথে কোনো কথা বলেনি এবং তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল। পরদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, যখন রাতুল তার বন্ধুদের নিয়ে ঘরে ঢুকল। আমি যতটা অবাক হতাম ততটাই কম ছিল, কারণ সে তার বন্ধুদের সরাসরি ঘরে আনল। তখন আমি অন্য রুমে চলে গেলাম। তার বন্ধুবান্ধব সবাই এসেছিল। আমি রাতুলকে বোঝাতে লাগলাম, তোর বাড়িতে আমার মতো একজন বোন থাকতে তুই কি ঘরে তোর বন্ধুবান্ধব নিয়ে হুট করে চলে এলি? তুমি জানো বাবা মা এখন বাড়িতে নেই, তাও তুমি এদের নিয়ে এলে। রাতুল বলল, এটা আমার ঘর, যখন তুমি আমার কথা ভাবেন না, আমি তোমার কথা কেন ভাবব? ভালো খাবার তৈরি করো। এরা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সে আমার প্রতি বেশ রেগে গিয়েছিল, কিন্তু এখন আমি কি করব? রান্না তো করতেই হবে। আমি তার বন্ধুদের জন্য রান্না করতে লাগলাম। তখন সে বলল, খাবার পরিবেশন করতেও তুমি নিজেই আসবে। রাতুলের কথাগুলো আমাকে অবাক করেছিল। ছোট্ট একটা ব্যাপারে সে এমন কিভাবে বদলে যেতে পারে। আমি খাবার টেবিলে সাজিয়ে দিলাম। তারা সবাই রাতুলের চেয়ে বয়সে বড় এবং অদ্ভুতভাবে তাকাচ্ছিল। আমি আমার ঘরে আটকে রইলাম যতক্ষণ না তারা চলে গেল। আমি রাতুলকে কঠোর গলায় বললাম, তোমার বন্ধুরা যেন আর কখনো এই বাড়িতে যেন না আসে। কিন্তু সে পরের মুহূর্তে আমায় বলল, এত রাগ কোথা থেকে আসে? তারা আসবে না, কিন্তু এই বিষয়ে মাকে কিছু বলবে না। কেমন ছেলে ছিল সে! কখনো ভালোবাসা প্রকাশ করত, আবার কখনো বিরক্ত হতো। যাই হোক, আমি মাথা নেড়ে নিজের ঘরে চলে গেলাম। রাতুলের ব্যবহার কিছুটা অদ্ভুত লাগতে শুরু করেছিল। সেদিনও যখন আমি বিশ্রাম নেওয়ার জন্য ঘুমাতে গেলাম, হঠাৎ মনে হলো আমার ঘরে কেউ এসে গেল। এই বাড়িতে একমাত্র আমি আছি যে তোমার এতটা খেয়াল রাখে। মা বাবা তো কাজে থেকে বের হতেই পারে না, তাহলে তোমার দেখাশোনা কে করবে আমি ছাড়া? আমার কি কোনো দায়িত্ব নেই? যাই হোক, আমিও ক্লান্ত ছিলাম। চোখ বন্ধ করলাম এবং ঘুমিয়ে পড়লাম। আমি গভীর ঘুমে ছিলাম, কিন্তু যখন আমার ঘুম ভাঙল আমার হুঁশ উড়ে গেল। আমার মাথা ভীষণ ঘুরছিল। আমি হঠাৎ লক্ষ্য করলাম ঘরের মধ্যে একটা জিনিস পড়ে আছিল, যেটা পুরুষ মানুষের ঘরে থাকে এবং যারা বিবাহিত তাদের ঘরে থাকে, কিন্তু এটা আমার ঘরে কিভাবে এলো? এই জিনিসপত্র কার ছিল আমি কিছুই বলতে পারছিলাম না। মাথায় এত তীব্র ব্যথা ছিল যে আমি আবার বিছানায় লুটিয়ে পড়লাম। মনে হচ্ছিল কেউ আমাকে অজ্ঞান করার কিছু দিয়েছে। আমি পাশে ফিসফিস করে শুনছিলাম, কিন্তু কে বলছিল তা চিনতে পারছিলাম না। আমি শুধু রাতুলের গলা শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল সে আমার ঘরে উপস্থিত এবং আমাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর যখন আমার চোখ খুলল, তখন পুরো দৃশ্যটি আমার চোখের সামনে ভাসছিল।
আমি কিছুক্ষণ আগে যে অদ্ভুত জিনিসপত্রটি পড়েছিল সেটি এখন আর সেখানে নেই। কিন্তু এখন সেখানে কিছুই ছিল না। আজও আমার অবস্থা বেশ অদ্ভুত ছিল। আমি বাচ্চা ছিলাম না যে সব কিছু বুঝতে পারব না। বাড়িতে আমি এবং রাতুল ছাড়া আর কেউ ছিল না। প্রতিদিন রাতুল আমার রুমে আসার চেষ্টা করছিল, কিন্তু আমি কোনো না কোনো অজুহাত বানিয়ে আমার ঘরে চলে যেতাম। মাথায় অদ্ভুত সব চিন্তা আসছিল। শরীরও বেশ অসুস্থ ছিল। আমার অবস্থা দেখে মাও চিন্তিত হয়ে পড়েছিল। তিনি বললেন যে পরের দিন অফিস থেকে ছুটি নিয়ে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, যাতে বোঝা যায় আমার কি সমস্যা। সেদিন রাতে আমি বারবার জেগে উঠেছিলাম এবং ঠিকমত ঘুমাতে পারিনি। পরের দিন আমার বাবা মা সবসময় মতো তাদের কাজে চলে গিয়েছিলেন। হয়তো তারা আমার চিন্তাই করেননি। আমি নিজেই ডাক্তারের কাছে গেলাম। সেখানে ডাক্তারের রিপোর্ট যা দেখলাম তা হলো আমি নাকি মা হতে চলেছি। তাহলে এটা কিভাবে সম্ভব? রাতুল তো আমার ভাই, কিন্তু তারপর আমার মনে পড়ল যে আমি তাকে সৎ ভাই হিসেবেই জানি। ব্যাপারটা এমন ছিল যে কারো কাছেই গোপন ছিল না যে সে আমার মায়ের দ্বিতীয় বিয়ের সন্তান এবং আমি মায়ের প্রথম বিয়ের সন্তান। আজ আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম যেদিন রাতুল আমার ঘরে ছিল সেদিন কি হয়েছিল। আপনাদের একটা কথা বলতেই ভুলে গেছি, রাতুল আমার সৎ ভাই ছিল, আমার দ্বিতীয় বাবার সন্তান ছিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।